ছয় সিদ্ধান্ত অবাধ শান্তিপূর্ণ ভোটের জন্য কৃতজ্ঞতা। মন্ত্রিসভার 6 সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বৈঠক, ক্যাবিনেট বৈঠক, এবং সেই বৈঠকের পরই মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ 6 সিদ্ধান্ত, এবং 6 সিদ্ধান্ত অবাধ শান্তিপূর্ণ ভোট। 26-এর ভোট অবাধ শান্তিপূর্ণ, আর সেই ভোটের জন্য কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রীর। বিজেপির নিহত 321 জনের পরিবারের দায়িত্ব। 6 সিদ্ধান্ত এবং মন্ত্রিসভার 6 সিদ্ধান্ত। সীমান্তে কাঁটাতার দিতে জমি অতিক্রমণ শুরু। নিহত 321 জন বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব মন্ত্রিসভার 6 সিদ্ধান্তে। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, দেখো, বিজেপি 321 জন কর্মী যারা নিহত হয়েছেন, যারা বিভিন্ন সময় আন্দোলন করেছেন, তাদের মূলত পরিবারের পাশে থাকবে রাজ্য সরকার। এই মর্মে নির্দেশিকা, এই মর্মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, 321 জনের পরিবারের পাশে রাজ্য সরকার সব রকম ভাবে থাকবে। রাজ্য মন্ত্রিসভার যে আজ প্রথম বৈঠক, সেই প্রথম বৈঠকেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের কথা আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সঙ্গে থাকুন। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব। সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। মন্ত্রিসভার 6 সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ একটি, সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফ কে জমি, এবং 45 দিন। কি জানিয়েছেন জানাবে আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, দেখো, অনুপ্রবেশ ইস্যুতেও বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবং একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, 45 দিনের মধ্যে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে যেখানে কাঁটাতারের বেড়া নেই, সেখানে জমি বিএসএফ কে দিতে হবে। 45 দিনের ডেডলাইন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিয়েছেন রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যে যেখানে যেখানে সীমান্তে কাঁটাতারের বেড়া নেই, সেখানে অবিলম্বে তা করা হবে। এবং তুমি জানো যে বিএসএফ এর যে পরিধি বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নিয়েছিল, 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হয়। এবং বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী একাধিকবার অভিযোগ তুলেছিলেন যে বিএসএফ এর এই পরিধি বাড়াতেও দেওয়া হচ্ছে না তৎকালীন সরকারের তরফে। এবং আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিএসএফ এর জন্য যা যা প্রয়োজন তা করবে রাজ্য সরকার। এবং এই মর্মেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিএসএফ এর যত জমির প্রয়োজন হবে সবটাই দেবে রাজ্য সরকার। রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে তার জন্য 45 দিনের টার্গেট দিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে থাকো। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন, এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। মন্ত্রিসভা 6 সিদ্ধান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, কারণ 26-এর ভোটের আগে কেন্দ্রীয় নেতৃত্ব যতবার এখানে ভোট প্রচারে এসেছিলেন, তারা সরব হয়েছিলেন যে কেন্দ্রের যে প্রকল্প, সেই প্রকল্প থেকে বঞ্চিত বাংলা। এবার মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত রাজ্যে চালু। জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। দেখো, আয়ুষ্মান ভারত কার্যকর করা হচ্ছে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুমি জানো, গত 4 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘোষণা করেছিলেন রাজ্যে প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত কার্যকর করা হবে। এবং সেই মোতাবেক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ স্পষ্টভাবে জানিয়েছেন যে আয়ুষ্মান ভারত এ রাজ্যে কার্যকর হচ্ছে এবং তার জন্য প্রয়োজনীয় মৌ
স্বাস্থ্য দপ্তর স্বাক্ষর করবে কেন্দ্রের সঙ্গে। শুধু তাই নয়, অন্যান্য যে কেন্দ্রীয় প্রকল্পগুলি রয়েছে, বিশেষ করে উজালা যোজনা, বিশ্বকর্মা যোজনা, পিএমসির মতো গুরুত্বপূর্ণ যে কেন্দ্রীয় প্রকল্পগুলি, এই কেন্দ্রীয় প্রকল্পগুলিও কার্যকর করা হবে। এই কেন্দ্রীয় প্রকল্পগুলি কার্যকর করা হলে অবশ্যই কেন্দ্রের থেকে বিপুল পরিমাণ অর্থ এ রাজ্যে আসতে চলেছে, তাতে কোনো সন্দেহ নেই। ফলত কেন্দ্রীয় বরাদ্দ একাধিক প্রকল্পে রাজ্য পেতে চলেছে। এটা প্রশাসনিক মহলের কাছে একটা ইতিবাচক দিক। সঙ্গে থাকো। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএম3, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। বিশ্বকর্মা যোজনায় আমাদের যারা বিশ্বকর্মা আছেন, হাতের কাজ করেন, কামার কুমোর থেকে কুম্ভকার, স্বর্ণকার থেকে মালাকার থেকে তাঁতি থেকে নাপিত থেকে সবাই যারা 8,65,000 আবেদন করে রেখেছিলেন, আমরা দ্রুত ওই 8,65,000 পিটিশনকে পাঠানোর ব্যবস্থা নিলাম। গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়ে থাকা সমস্ত পিটিশন অতি দ্রুততার সঙ্গে জেলা শাসকদের সংশ্লিষ্ট কেন্দ্রীয় পেট্রোলিয়াম ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলাম। এর ফলে উজালা যোজনা 3 তাতে পশ্চিমবঙ্গের আরও কয়েক লক্ষ মা বোন দিদি যুক্ত হওয়ার সুযোগ পেলেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। মন্ত্রিসভার 6 সিদ্ধান্তের যে পঞ্চম সিদ্ধান্ত, WBCS অফিসারদের কেন্দ্রের প্রশিক্ষণ, কেন এই সিদ্ধান্ত জানাবে সোমরাজ? দেখো, দীর্ঘদিন ধরেই একটা অভিযোগ ছিল যে এ রাজ্যে যারা আইএস বা আইপিএস হিসাবে কাজ করতে আসেন, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যারা রয়েছেন, তাদেরকে কেন্দ্রের প্রশিক্ষণে পাঠানো হয় না। এবারে সেই অভিযোগের বদল হতে চলেছে, কারণ আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই রাজ্যের ক্যাডারে যারা আইএস আছেন বা আইপিএস রয়েছেন, বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যারা রয়েছেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের যারা রয়েছেন, তারা কেন্দ্রের প্রশিক্ষণে যেতে পারবেন। শুধু তাই নয়, তারা প্রয়োজনে দিল্লিও যেতে পারবেন। অর্থাৎ কেন্দ্র রাজ্য সমন্বয়ে কাজ করবে এবং সেক্ষেত্রে রাজ্যের আইএস আইপিএস অফিসারদেরও দিল্লিতে ডেপুটেশনে যেতেও যে কোনো সমস্যা হবে না, সেই বিষয়ে এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকো। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ন্যাশনাল ক্যাডার আইএস আইপিএস, পশ্চিমবঙ্গ ক্যাডার WBCS WBPS, এদের কোনো কেন্দ্রীয় সরকারের ট্রেনিংয়ে কেউ যুক্ত হতেন না। আমরা আজকে এই বিষয়ে চিফ সেক্রেটারিকে অন্য রাজ্যের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করার জন্য আমরা তাকে এম্পাওয়ার করলাম, দায়িত্ব দিলাম। আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল, আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি আইপিসি এই আইন আর থাকলো না। ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের আজ থেকে কাজ শুরু হলো। এরও ছাড়পত্র ক্যাবিনেটের প্রথম দিলেন। মন্ত্রিসভার 6 সিদ্ধান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ল 5 বছর। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, অর্থাৎ নতুন চাকরি প্রার্থী যারা রয়েছে, সরকারি চাকরি প্রার্থী, তাদের জন্য এই যে সিদ্ধান্ত, কেন এই সিদ্ধান্ত? দেখো, অবশ্যই এই সিদ্ধান্তের কারণ একটা বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। যাদের বয়স পেরিয়ে গেছে তাদের কাছে একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তার কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন এ রাজ্যে নির্বাচনী প্রচার করেছিলেন, সেই সময় অভিযোগ করেছিলেন 2015 সালের পর থেকে এ রাজ্যে নিয়োগ হয়নি। তাকে সামনে রেখেই রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছে, যেখানে সরকারি চাকরি হোক বা বিভিন্ন যে সংস্থাগুলি রয়েছে রাজ্যের অধীনে, সেই সংস্থাগুলির অধীনে থেকে চাকরির জন্য আবেদনের বয়সসীমা আরো 5 বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ
সরকারি চাকরির ক্ষেত্রে আরো 5 বছর আবেদনের বয়সসীমা বাড়ানো হলো। অবশ্যই এর ক্ষেত্রে যেমন একটা নতুন কর্মসংস্থানের সুযোগ আরো তৈরি হবে, পাশাপাশি আমরা দেখেছি যখনই পাবলিক সার্ভিস কমিশন, ফুড সার্ভিস কমিশন বা প্রাথমিক শিক্ষা পর্ষদে আন্দোলন করেছেন চাকরি প্রার্থীরা, তখনই বয়সের সময় সে ঊর্ধ্বসীমা বাড়ানোর দাবি নিয়ে বারবারও তারা দাবি রেখেছেন। মূলত সেক্ষেত্রে অবশ্যই চাকরি প্রার্থীদের কাছে এটা একটা অনেক স্বস্তির জায়গা, বিশেষ করে যাদের বয়স 40 পেরিয়ে গেছিল তাদের কাছে অবশ্যই এটা একটা স্বস্তির জায়গা। বেশ, মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারে রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যবাসীকে ভরসা রাখার বার্তা মুখ্যমন্ত্রীর। রামরানীতিতে চলবে বিজেপির সরকার, ভয় আউট ভরসা ইন। নবান্ন থেকে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকার চলে তথ্যের উপরে, সরকার চলে নিয়মের উপরে এবং সরকারি সিদ্ধান্ত হয় সংবিধানের কতগুলো বিষয়ের উপর। এই গভর্নমেন্ট আমিত্বে বিশ্বাস করে না, আমরা নীতিতে চলবে। রুলস, অ্যাক্টস, সংবিধান একে প্রায়োরিটি দিয়েই আমরা কাজ করব। আমরা আশা করব এই সরকারের কোনো সিদ্ধান্ত নিয়ে সমালোচকরাও কোনো সমালোচনা করতে পারবেন না, এই রকম সুযোগ এই সরকার দেবে না, ভরসা রাখতে পারে। ভয় আউট ভরসা ইন, ভরসাটা আমাদের উপরে রাখুন, আমরা ঠিক পথে চলব।